শিক্ষার্থীরা, তোমাদের সকলকে সপ্তম শ্রেণীর গণিত ক্লাসে স্বাগতম। আশা করি সকলেই ভালো আছো, যে যেখানে আছো সুস্থ আছো। গত ক্লাসে আমরা তোমাদের সপ্তম শ্রেণীর গণিতের 2.2 এর 1 থেকে 7 পর্যন্ত অঙ্কগুলো করিয়েছি। আজকের তারই ধারাবাহিকতায় আজকে এই অধ্যায়ের অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ের 2.2 এর পরবর্তী যে সমস্যাগুলো আছে সেখান থেকে গুরুত্বপূর্ণ সমস্যাগুলো নিয়ে আলোচনা করব। তাহলে চলো শুরু করি আজকের ক্লাস। গত ক্লাসে আমরা 7 পর্যন্ত করেছিলাম। আজকে 8 নাম্বার সমস্যাটা দেখি। 8 নাম্বার সমস্যায় কি বলা হয়েছে? 8 নাম্বার সমস্যায় বলা হয়েছে 25 মিটার কাপড় যে মূল্যে ক্রয় করে সেই মূল্যে 20 মিটার কাপড় বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। আমরা গতকাল এই ধরনের একটা অঙ্ক করেছিলাম। এখন দেখো প্রশ্নটা আমরা আগে ভালোভাবে বোঝার চেষ্টা করি। 25 মিটার কাপড় আমি যে মূল্যে ক্রয় করেছি সেই মূল্যে 20 মিটার কাপড় বিক্রি করেছি। তুমি 25 মিটার কাপড় একটা যে কোনো দামে ধরে নাও, তাহলে সেই তুমি যেই দামেই কিনো 25 মিটার কাপড় যদি তুমি 25 টাকা দিয়ে কিনো আর 20 মিটার কাপড় যদি তুমি 25 টাকা দরে বিক্রি করো, তাহলে কি হয়ে যায়? তোমার আরো 5 মিটার কাপড় থেকে যায়। তাহলে এইটার থেকে সহজ এটার থেকে বোঝা যায় আমাদের কি হয়েছে, লাভ হয়েছে। তাহলে আমরা কি বের করব? প্রথমে আমরা যেগুলো দেওয়া আছে সেগুলো লিখি। আমরা প্রথমে লিখলাম 25 মিটার কাপড়ের ক্রয় মূল্য 100 টাকা, এটা ধরে নিয়েছি আমরা। ঠিক আছে, 25 মিটার কাপড়ের ক্রয় মূল্যটা আমরা কি করছি, ধরে নিয়েছি। মনে করি 25 মিটার কাপড়ের ক্রয় মূল্য 100 টাকা। এখানে 100 না ধরে আমি যে কোনো কি ধরতে পারতাম, 100 ধরতে পারতাম, ক ধরতে পারতাম। তাহলে 25 মিটার কাপড়ের ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, তাহলে 1 মিটার কাপড়ের ক্রয় মূল্য কত? অবশ্যই 100 টাকার চেয়ে কম হবে। তাহলে 100 কে 25 দিয়ে ভাগ, তাহলে বের হলো 4 টাকা। অর্থাৎ 1 মিটার কাপড়ের ক্রয় মূল্য হলো কত? 4 টাকা। এখন আমাদেরকে বলা হয়েছে আমি 25 মিটার কাপড় যে মূল্যে ক্রয় করেছি 20 মিটার কাপড়ও সেই মূল্যে বিক্রয় করেছি। তার অর্থ হলো আমি 20 মিটার কাপড় 100 টাকায় বিক্রয় করেছি। তাহলে 20 মিটার কাপড়ের বিক্রয় মূল্য 100 টাকা। এখন আমরা বের করব 1 মিটার কাপড়ের বিক্রয় মূল্য। তাহলে 1 মিটার কাপড়ের বিক্রয় মূল্য অবশ্যই 100 থেকে কম হবে। তাহলে হলো 20 ভাগের 100 আমাদের কত বের হয় আমরা দেখি। অবশ্যই 5 বের হবে, 5 টাকা। এখন দেখো 1 মিটার কাপড় আমি ক্রয় করেছি 4 টাকা দিয়ে, 1 মিটার কাপড় আমি বিক্রয় করেছি 5 টাকা দিয়ে। তাহলে এখানে আমার 1 মিটার কাপড়ের ক্রয় মূল্য হচ্ছে বিক্রয় মূল্য বেশি নাকি কম? সর্বদাই দেখতে পাচ্ছি কি বিক্রয় মূল্য বেশি। তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি, যে আমাদের লাভ পেয়েছে। তাহলে কত লাভ পেয়েছে আমরা সেটা বের করি। এখানে ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য বেশি হয়ে লাভ পেয়েছে। তাহলে লাভ নির্ণয়ের সূত্রটা কি? বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। এই জিনিসটা আমি একটু দেখাচ্ছি। এইটা তুমি যদি নাও লিখো তাও তো কোনো অসুবিধা নেই। হ্যাঁ, কথা বুঝতে পারছো? এটা আমরা সূত্র লিখলাম। আমরা যদি বুঝি তাহলে আমরা শুধু লাভ লিখে 5 বিয়োগ 4 সমান সমান 1 টাকা এটা লিখে দিলেও হবে। ঠিক আছে, তাহলে আমরা পেয়েছি কত? লাভ সমান বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য, 5 বিয়োগ 1 সমান 5 বিয়োগ 4 সমান সমান 1 টাকা। তাহলে এই যে আমার 1 টাকা লাভ পেয়েছে, কত টাকায় আমি কিনছি জিনিসটা? কত টাকা দিয়ে? 4 টাকা দিয়ে। আমি আগে বলেছিলাম গত ক্লাসে, যারা দেখেছো তারা বুঝতে পারবে, আর যারা দেখো নাই তারা এটা দেখে নিবা, তাহলে বুঝতে পারবে। আমাদের লাভ বা ক্ষতি সবসময় ক্রয় মূল্যের উপর হিসাব করা হয়। তাহলে এখন আমরা অঙ্কটা করে ফেলি পুরোটা, যে 4 টাকায় লাভ হয় 1 টাকা, 1 টাকায় লাভ হবে কত? আমরা অঙ্ককে প্রশ্ন করে অঙ্কই উত্তর দিয়ে দিবে। 4 টাকায় যদি 1 টাকা লাভ হয়, 4 টা কমে 1 হলো, তাহলে যেখানে 4 টাকায় 1 টাকা লাভ হয়েছে সেখানে 1 টাকায় কি 1 টাকার চেয়ে লাভ বেশি হবে না কম হবে? অবশ্যই কম, সেজন্য ভাগ 4 ভাগের 1। আর সুতরাং 100 টাকায় লাভ হয় 1 গুণ 4 ডিভাইডেড বাই 4 বা 4। 4 দিয়ে যদি আমি 100 কে কাটাকাটি করি তাহলে 4 25 এ 100। তাহলে আমাদের উত্তর হবে কত? আমাদের উত্তর হবে লাভ পেয়েছে কত পার্সেন্ট? 25%। ঠিক আছে, আমি পুরো অঙ্কটা আবার দেখাচ্ছি, তোমরা একটু দেখো। এই যে এটার সাথে সাথে তুলে নিবা, খাতায় লিখে নিবা, যাতে পরে তোমরা এটা বুঝতে পারো। ঠিক আছে, এখন আমরা চলে যাব পরবর্তী সমস্যাটাতে। 8 নাম্বারের পরে কি সমস্যা আছে আমরা দেখি। এই সমস্যাটা কিরকম? হ্যাঁ, এটি একটি খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। এটি পরীক্ষায় আসে অনেক সময়। আমরা দেখি সমস্যাটা কি। 9 নাম্বার সমস্যায় বলা হয়েছে 5 টাকায় 8টি আমলকি ক্রয় করে
5 টাকায় 6টি, দেখো 5 টাকায় কিনলাম 8টি, এখানেও আগেরটার মতন 5 টাকায় কিনছি 8টি আর 5 টাকায় বিক্রি করছে 6টি। এখানেও বলা হয় যে শতকরা কত লাভ বা ক্ষতি হয়েছে। এখন আমি 5 টাকা দিয়ে 8টি কিনলাম, 5 টাকা দিয়ে 6টি বিক্রি করলাম, অর্থাৎ আরো 2টি আমলকি হয়ে যায়, তাহলে লাভ হয়েছে। আমরা দেখি 5টি আমলকির ক্রয় মূল্য, 8টি আমলকির ক্রয় মূল্য 5 টাকা, তাহলে একটি আমলকির ক্রয় মূল্য বের করব। ঠিক আছে, একটি আমলকির ক্রয় মূল্য হলো 8 ভাগের 5 টাকা, আবার 6টি আমলকির বিক্রয় মূল্য 5 টাকা, সুতরাং একটি আমলকির বিক্রয় মূল্য হলো 6 ভাগের 5 টাকা। এখানে ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য বেশি হওয়ায় এখানে বেশি হয়েছে কিনা আমরা সেটা কিন্তু বুঝতে পারতেছি না। এইভাবে 8 ভাগের 5 বড় নাকি 6 ভাগের 5 বড়, এটা কি বোঝা যায়? হ্যাঁ, সরাসরি যারা নিচের দিকের 4 এ ভালো করে করেছো তাহলে এটা বুঝতে পারবা। আমরা জানি একাধিক ভগ্নাংশের লব যদি একই রকম হয়, লব এখানেও 5 এখানেও 5, তখন যেই ভগ্নাংশের হর ছোট সেই ভগ্নাংশটিই বড়। তাহলে এখানে যেহেতু এটার হর 5, এটার হর লব, এটার হর লব, এটার হর 6, এটার হর 8, তাহলে 6 হরটা ছোট, তাহলে 6 ভাগের 5টা কি হবে? বড় হবে। তাহলে এখানে আমরা আবার আগের মতো লিখতে পারি লাভের সূত্র, লাভ সমান কি? বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। আমরা সূত্রটা লিখি, সূত্রটা লেখার পর মানগুলো বসিয়ে দিব। বিক্রয় মূল্য হলো 6 ভাগের 5 বিয়োগ 8 ভাগের 5 টাকা, তাহলে লসাগু করলে কত হবে? 6 আর 8 এর লসাগু হলো 24, 6 দিয়ে 24 কে ভাগ করলে 4, 4 দিয়ে 5 কে গুণ করলে 4 5 এ 20 বিয়োগ 8 দিয়ে 24 কে ভাগ করলে 3, 3 দিয়ে 5 কে গুণ করলে 3 5 এ 15, তাহলে 24 ভাগের 20 বিয়োগ 15 সমান 24 ভাগের 5 টাকা। এখন এই যে 24 ভাগের 5 টাকা আমাদের লাভ হয়েছে সেটা কত টাকা? এই যে ক্রয় মূল্য 8 ভাগের 5 সেটা। তা আমরা আগেও করেছি, আগের অঙ্ক করেছি, লাভ ক্ষতি সবসময় ক্রয় মূল্যের উপর হিসাব করতে হয়। তাহলে আমরা লিখতে পারি 8 ভাগের 5 টাকায় লাভ হয় 24 ভাগের 5 টাকা, তাহলে 1 টাকায় লাভ হয় কত? 1 টাকায় যখন লাভ হবে, এখানে দেখো আগে আমাদের ডান পাশে যেটা থাকবে সেটা লিখে ফেলবো 24 ভাগের 5। এখন 1 টাকায় যখন দিব তখন এই ভগ্নাংশটার নিচে যদি কোনো ভগ্নাংশের নিচে যদি 1 বসে, এটা এখানে ভাগ চিহ্ন হয়ে বসার কথা ছিল, অর্থাৎ 24 ভাগের 5 ভাগ 8 ভাগের 5। তাহলে ভগ্নাংশের ভাগ করা যায় না, সেজন্য কি হবে? গুণ হবে। গুণ হলে গুণ চিহ্নটা বসিয়ে গুণ চিহ্নের পরে যে ভগ্নাংশটি আছে সেটা উল্টিয়ে বসাতে হয়। সেজন্য এখানে আমরা সরাসরি কি করব? 24 ভাগের 25 লেখার পরে এই ভগ্নাংশটাকে সরাসরি উল্টিয়ে গুণ চিহ্ন দিয়ে লিখবো, অর্থাৎ লব 8 চলে গেছে উপরে, হর 8 চলে গেছে উপরে লব 5 এর সাথে, আর লব 5 চলে আসছে হর 24 এর সাথে, তাহলে দাঁড়ালো 24 গুণ 5 ভাগের 5 গুণ 8 টাকা। তাহলে এখন আমরা বের করব 100 টাকায় কত লাভ হয়। তাহলে 100 টাকায় লাভ হবে 1 টাকার চেয়ে বেশি, জন্য উপরের সাথে গুণ, 24 গুণ 5 ভাগের 5 গুণ 8 গুণ 100। দেখো আমরা 5 এর সাথে 5 কাটাকাটি করতে পারি, 8 দিয়ে 24 কে ভাগ করলে হবে 3, 3 দিয়ে আর 100 কে কাটা যায় না, সেজন্য হবে 3 ভাগের 100, অর্থাৎ এই 3 দিয়ে 100 কে ভাগ করলে ভাগফল আসবে 33 সমস্ত 3 ভাগের 1 টাকা। তাহলে আমাদের উত্তর হবে কত? 33 সমস্ত 3 ভাগের 1%। ঠিক আছে, আমরা পরবর্তী সমস্যাটা দেখি। এটিতে কি আছে? একটি গাড়ির বিক্রয় মূল্য আছে, তার আগে আমরা অঙ্কটা আবার একটু ভালো করে দেখে নিই। এই যে পুরো অঙ্কটা যাতে তোমরা লিখে নিতে পারো সেজন্য আমি আস্তে আস্তে করে নেওয়াচ্ছি, তোমরা অঙ্কটা ভালো করে তুলে নিবা। একটি গাড়ির বিক্রয় মূল্য গাড়িটির ক্রয় মূল্য 5 ভাগের 4 অংশের সমান, শতকরা লাভ বা ক্ষতি নির্ণয় করো। তাহলে আমরা গাড়িটি ক্রয় মূল্য ধরে নিলাম ক টাকা। এখন বলছে কি গাড়িটির ক্রয় মূল্য বিক্রয় মূল্য ক্রয় মূল্যের 5 ভাগের 4। দেখো 5 ভাগের 4 এটা কি? প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ সবসময় 1 থেকে ছোট হয়। তাহলে আমার যদি আমি গাড়িটির ক্রয় মূল্য যদি 1 ধরে নিতাম তাহলে এটা 1 থেকে ছোট বিক্রয় মূল্যটা, তাহলে আমাদের এখানে কিন্তু ক্ষতি হয়েছে। তাহলে আমরা অঙ্কটা কিভাবে করব দেখি। আমরা প্রথমে গাড়ির ক্রয় মূল্য ধরলাম ক, সুতরাং বিক্রয় মূল্য ধরলাম কি? ক এর 5 ভাগের 4 টাকা, অর্থাৎ 5 ভাগের 4 টাকা। এখন কটা পূর্ণ সংখ্যা, 5 ভাগের কটা 5 ভাগের 4 কটা হলো প্রকৃত ভগ্নাংশ, তাহলে এটা ক্ষতি হয়েছে, সেজন্য আমরা লিখতেছি এখানে ক্রয় মূল্য বিক্রয় মূল্য অপেক্ষা বেশি, তাই ক্ষতি হয়েছে। তো ক্ষতি নির্ণয়ের সূত্রটা কি? ক্ষতি নির্ণয়ের সূত্রটা হলো ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য, সেজন্য ক্রয় মূল্য ক বিয়োগ 5 ভাগের 4 ক, 5 এর সাথে ক গুণ করলে হবে 5 ক। কেন গুণ করলাম? ক এর নিচে হলো 1, 1 আর 5 এর লসাগু হলো 5, 1 দিয়ে 5 কে ভাগ করলে হলো 5, সেই 5 এর সাথে ক গুণ করলে হবে 5 ক, তাহলে হলো 5 ক বিয়োগ 4 ক।
বিয়োগ করলে হবে 5 ভাগের ক। এখন এটা আমরা অঙ্ক করব, এই যে এই 5 ভাগের ক টাকা লাভ বা ক্ষতি, যাই হোক ক্ষতি হয়েছে সেটা কত টাকায়, ক টাকায়। সেজন্য আমরা লিখবো ক টাকায় ক্ষতি হয় 5 টাকা, 5 ভাগের ক টাকা, আর হলো 1 টাকায় ক্ষতি হয় আগের মতন, কটা কি হয়ে গেছে উল্টিয়ে নিচে চলে আসছে, আর হলো 100 টাকায় ক্ষতি হয়। 100 টাকায় ক্ষতি হয় কত টাকা পেলাম, 100 টাকায় ক্ষতি হলো 5 গুণ ক ভাগের ক গুণ 100। 5 কয়ের সাথে কয় কাটা, 5 দিয়ে 100 কে কাটলে 20। তাহলে আমাদের উত্তর হবে কত, 20%। ঠিক আছে, এই অঙ্কটা আমরা আরেকটা নিয়মে করতে পারি। আগে আমরা এটা দেখে নিই পুরো অঙ্কটা, বিকল্প নিয়মটা আমরা দেখতে পারি। তাহলে আমাদের ক্ষতি হলো 20 টাকা। আমরা বিকল্প পদ্ধতিটা দেখি কিভাবে অন্যভাবে করতে পারি। সেটা হলো, মনে করি গাড়ির ক্রয় মূল্য ধরলাম 100 টাকা, আগেও যে আমরা ধরেছি সেভাবে। তাহলে বিক্রয় মূল্য কত হবে, 100 এর 5 ভাগের 4 অংশ। তাহলে এখানে যদি আমরা কাটাকাটি করে 5 দিয়ে 100 কে কাটলে কত হবে, 20, 20 আর 4 গুণ করলে হবে 80। তার মানে আমার বিক্রয় মূল্য হলো 80 টাকা। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারতেছি কি ক্ষতি হয়েছে, আমি কিনছি 100 টাকা দিয়ে, বিক্রি করলাম 80 টাকা দিয়ে, তাহলে কি হয়েছে, ক্ষতি হয়েছে। তাহলে কত, 100 থেকে যদি আমি 80 বিয়োগ করি 20 টাকা, তাহলে 100 টাকায় যেহেতু 20 টাকা ক্ষতি হয়েছে, তাহলে এটা 100% বের হয়ে গেল। এটা খুবই সহজে বের হয়ে গেল। ঠিক আছে, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আমরা এখন পরবর্তী সমস্যাটাতে চলে যাব। পরবর্তী সমস্যা, এটা একটা একটি গুরুত্বপূর্ণ সমস্যা, এটি দিয়ে সৃজনশীল অঙ্ক, এবং এই অঙ্কটা প্রায় পরীক্ষায় এসে থাকে। এই অধ্যায়টা যদি থাকে, এই অঙ্কটা না আসলে এই ধরনের অঙ্ক অবশ্যই পরীক্ষায় আসে। ঠিক আছে, সৃজনশীল প্রশ্নটা কি, একটি দ্রব্য 400 টাকায় বিক্রয় করলে যত ক্ষতি হয় 480 টাকায় বিক্রি করলে তার 3 গুণ লাভ হয়, দ্রব্যটির ক্রয় মূল্য নির্ণয় করো। এখন আমরা এটা অনেকভাবে করা যায়, আমি একভাবে করে দিচ্ছি। আমি প্রথমে ধরে নিচ্ছি যে 400 টাকায় বিক্রয় করলে যত ক্ষতি কত হয় জানি না, আমি ক্ষতিটা ধরে নিলাম। আমি প্রথমে ধরে নিলাম, মনে করি ক্ষতি হলো ক টাকা। মনে করি 400 টাকায় বিক্রয় করলে ক্ষতি হয় ক টাকা। তাহলে 400 টাকায় বিক্রয় করলে যদি ক্ষতি ক হয়, তাহলে 400 এর সাথে ক যদি যোগ করি আমরা কি পাবো, ক্রয় মূল্য পাবো। তাহলে লিখলাম, সেজন্য ক্রয় মূল্য, ক্রয় মূল্য হলো যে 400 যোগ ক সমান সমান কত, 400 যোগ ক টাকা। আবার 480 টাকায় বিক্রয় করলে লাভ হয় কত, ক এর 3 গুণ। তাহলে 480 টাকায় বিক্রয় করলে, 480 টাকায় বিক্রয় করলে কতটুকু লাভ হয়, যেটা ক্ষতি হয়েছে তার 3 গুণ। তাহলে লাভ হলো যে কত, ক গুণ 3 সমান সমান 3 ক। এখন দেখো, লাভ বিক্রয় মূল্য থেকে যদি লাভটা বিয়োগ করি তাও কি বের হবে, ক্রয় মূল্য বের হবে। তাহলে আমরা এখন লিখলাম ক্রয় মূল্য, ক্রয় মূল্য সমান কত, 480 বিয়োগ 3 ক। এখন দেখো, আমার এটাও ক্রয় মূল্য, এটাও ক্রয় মূল্য। এখানে ক্রয় মূল্য হলো কত, 400 যোগ ক টাকা, আর এখানে ক্রয় মূল্য হলো 480 বিয়োগ 3 ক টাকা। তাহলে দুইটা ক্রয় মূল্য সমান। এখন আমরা এটার সমাধানের একটা আছে, এটা বীজগণিত নিয়ে ওইভাবে অঙ্কটা আমরা করব। সেটা হলো কি, প্রশ্ন মতে 4 ক যোগ ক সমান 480 বিয়োগ 3 ক। আমরা যখন এই ধরনের অঙ্ক করব তখন সমানের আগে যেটার মান বের করব, আমরা মান বের করব কিসের, ক এর। তাহলে সেগুলো সবগুলো সমানের বাম পাশে নিয়ে আসতে হয়। আমরা দেখি সেটা কি করলাম। এখানে ক আছে, ক লিখলাম। এরপর এই পাশ থেকে কটা নিয়ে আসতে হবে, 3 ক এর আগে বিয়োগ। সেটা এই পাশে আনলে সাইড পরিবর্তন করলে কি সাইনও পরিবর্তন হয়ে যাবে, এখানে বিয়োগ চিহ্ন আছে সেজন্য এখানে কি চলে আসছে, যোগ হয়ে গেছে। তাহলে ক যোগ 3 ক সমান, এখানে ডান পাশে 480 আছে, 480 লিখলাম। 400 টাকে ওই পাশে নিয়ে গেছি, 400 এর আগে কিন্তু কোনো চিহ্ন নেই, সেজন্য এটা কি হয়ে গেছে, বিয়োগ চিহ্ন। তাহলে আমার ব্যাপারটা দাঁড়াচ্ছে 4 ক সমান 80, ক সমান কত, 80 ভাগের 4 ভাগের 80, অর্থাৎ 80 ভাগ 4। তাহলে আমার রেজাল্ট দাঁড়াচ্ছে হলো 20 টাকা। তাহলে আমি কত টাকা ক্ষতি হয়েছিল সেটা বেশি, কত, 20 টাকা। তাহলে ক্রয় মূল্যের সাথে আমি যে বিক্রয় মূল্যের সাথে যে ক্ষতি হয়েছে 400 টাকা, সেই 400 এর সাথে আমার যে 20 টাকাটা ক্ষতি হয়েছে সেটা যোগ করলে আমার ক্রয় মূল্যটা পেয়ে যাচ্ছে। ঠিক আছে, পুরো অঙ্কটা তোমরা দেখো, ভালোভাবে উঠিয়ে নিবে। তাহলে আমাদের উত্তর হলো, দ্রব্যটির ক্রয় মূল্য হলো কত, 420 টাকা। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। এখন আমরা পরবর্তী যে সমস্যা আছে সেটাতে চলে যাব। আগে আমরা সমস্যাটা দেখি। এটিও একটি গুরুত্বপূর্ণ অঙ্ক, ও এটা দিয়েও সৃজনশীল প্রশ্ন পরীক্ষা আসে।
একটি ঘড়ি 625 টাকায় বিক্রি করলে 10% করতে হয়। ভালো করে খেয়াল করো, এত টাকায় বিক্রি করলাম 10% করতে হয়েছে, ক্রয় মূল্য জানি না। আবার কত টাকায় বিক্রয় করলে 10% লাভ হবে, তাহলে আগে আমাকে ক্রয় মূল্য বের করতে হবে, এরপর বিক্রয় মূল্য বের করতে হবে। এই অঙ্কটা দুইভাবে করা যায়। একটি হলো তোমার সরাসরি 10 টাকায় ক্রয় মূল্য বের করবো, তারপর বিক্রয় মূল্য। প্রথমে সেটা দেখাচ্ছি। ধরে নিলাম আমার 10% ক্ষতিতে ক্রয় মূল্য বিক্রয় মূল্য হলো 90 টাকা। তাহলে আমার যদি এইখানে দেখো, এটা একটা ক্রয় মূল্য, এটা বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য আবার এইখানে এটাও বিক্রয় মূল্য, ক্রয় মূল্য জানা না। তাহলে ক্রয় মূল্য জানার জন্য কি করতে হবে? মনে রাখবা যে জিনিসটা বের করতে হয় সেটা সবসময় একটা লাইন, আমরা যদি রৈখিক নিয়মে অঙ্ক করি, তার ডান পাশে বসাতে হবে। সেজন্য এখন আমরা লাইনটাকে সাজাই। আমরা লাইনটাকে সাজাবো, বিক্রয় মূল্য 90 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা, বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য হবে 90 ভাগের 100 টাকা। এরপরে হলো আমাদের যেহেতু ক্রয় মূল্য বিক্রয় মূল্য আমরা জানি 625, বিক্রয় মূল্য 625 টাকা হলে ক্রয় মূল্য কত? 90 ভাগের 100 গুণ 625। এখানে যদি আমরা কাটাকাটি করি, তাহলে দেখো 10 দিয়ে যদি 90 কে ভাগ করে হবে 9, 100 কে ভাগ করলে 10। এখন এই 3 দিয়ে কিন্তু কি 625 আর কাটাকাটি যায় না, তাহলে আমাদের ফলাফল দাঁড়াবে এরকম, 9 ভাগে 6250 টাকা। এটা আমরা কি পেয়েছি? ক্রয় মূল্য। এখানে আবার দেখো, এখন বলা হয়েছে কত টাকায় বিক্রয় করলে আমাদের কি হবে, কত টাকায় বিক্রয় করলে 10% লাভ হবে। তাহলে আমরা দেখি, এটা যদি ক্রয় মূল্য হয়, 10% লাভে বিক্রয় মূল্য কত সেটা আমরা বের করি আগে। আবার 10% লাভে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত? 110 টাকা। তারপরে হলো, তাহলে এখানে আমরা পেলাম ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য হলো 110 টাকা। আমরা সেটা দেখি, ক্রয় মূল্য 1 টাকা হলে কত হবে? 100 ভাগের 10 টাকা। আর ক্রয় মূল্য 9 ভাগের 6250 টাকা হলে কত হবে? তাহলে হবে 9টা। এখানে দেখো, এখানে একটা প্রশ্ন আছে, এখানে 1 এর নিচে বসছে 9 ভাগের 6250 টাকা। এখানে কিন্তু ভগ্নাংশ উল্টে বসায়নি। প্রথমে যদি ভগ্নাংশ থাকে তার নিচে 1 থাকে, তখন সেই ভগ্নাংশটা ডান পাশে বসার সময় উল্টে বসবে, কিন্তু 1 এর নিচে যদি বসে তখন সেটা উল্টাবে না। এখন এটা আমরা কাটাকাটি করতে পারি, 10 দিয়ে যদি এটাকে কাটি, এখানে হবে 11, এখানে হবে 10, 10 দিয়ে আবার এটাকে কাটলে এখানে হবে কত? 925। ঠিক আছে? তারপর এটাকে আমরা, এটা কাটাকাটি যায় না, সেজন্য এটাকে গুণ করব। 11 এর সাথে 625 গুণ করলে হবে 6875, নিচে থাকবে 9। সেটাকে যদি আমরা সমস্ততে নিয়ে যাই তাহলে হবে 763 সমস্ত 9 ভাগে 8 টাকা। এটাই হলো আমাদের এই অঙ্কটির উত্তর। অর্থাৎ ঘড়িটির ক্রয় মূল্য হবে, যদি 763 সমস্ত 9 ভাগের 8 টাকা হয়, তখন আমাদের কি হবে? 10% লাভ হবে। ঠিক আছে? আমরা এরপরে, আমি আরেকটা নিয়ম আছে সেটা আমরা লিখতে পারি। সেটা কিভাবে? 10% ক্ষতিতে ক্রয় মূল্য কত? আমরা একটু লিখি, 10% ক্ষতিতে, এটা আমরা একটু করে দেখে নিই, 10% ক্ষতিতে কত হয়? 10% ক্ষতিতে ক্রয়, 10% ক্ষতিতে বিক্রয় মূল্য, 10% ক্ষতিতে বিক্রয় মূল্য হবে কত? 100 বিয়োগ 10 সমান সমান কত হবে? এত বা 90 টাকা। ঠিক আছে? আবার লিখবো 10% লাভে, 10% লাভে বিক্রয় মূল্য, 10% লাভে বিক্রয় মূল্য হবে কত? 100 যোগ 10 বা হবে 110 টাকা। ঠিক আছে? তাহলে আমাদের লিখতে হবে এখন কি, 90 টাকার, 90 টাকার, এটা কি আমরা জিনিসটা কি পাইছি? 90 ঘড়ি, 90 টাকার ঘড়ি বিক্রয় করতে হবে 110 টাকায়। ঠিক আছে? তাহলে আমরা লিখবো কি, 1 টাকার ঘড়ি
বিক্রয় করতে হবে কত? হবে 110 ভাগের 100 টাকায়, ঠিক আছে। অনুরূপভাবে এখানে আমরা লিখবো কত? আমরা গড়িটির কত ছিল 625, তাহলে আমরা লিখবো কি 625 টাকার 625 টাকার গড়ি ক্রয় করতে হবে। এটা আমরা কিভাবে লিখবো? এটা আমরা কিভাবে লিখবো সেটা দেখে এখানে আমি কিভাবে লিখতেছি না, এখানে আমরা লিখবো এটা হবে 110 গুণ 625, ঠিক আছে। আর নিচে হবে কত? নিচে হবে 90। হ্যাঁ, এই যে এখানে কাটাকাটি করলে এখানে আসবে কত? এখানে আসবে 9 আর এখানে আসবে কত? 11, ঠিক আছে। এই জিনিসটা করে আমরা এখানে বের করতে পারবো, যেটা আমরা এখানে করেছি এটাই আসবে, ঠিক আছে। তাহলে এটা আমরা বুঝতে পারলাম এটা কিভাবে করতে হবে সেটা। আমরা পরবর্তী অঙ্ক দেখি কি আছে সেটা দেখি। এটা হলো যে মাইশা প্রতি মিটার 20 টাকা দরে 15 মিটার লাল ফিতা ক্রয় করলো। পেটের হার 4 টাকা। সে দোকানিকে 500 টাকা একটা নোট দিল, দোকানে তাকে কত টাকা ফেরত দিবে? আশা করি এটা তোমরা পারবা, এটা তোমরা নিজেরা করে নিবা। তারপর আমি এটা দেখাচ্ছি শর্টকাটে একটু। 1 মিটার ফিতার ক্রয় মূল্য হলো 20 টাকা, 15 মিটার ফিতার ক্রয় মূল্য হলো 300 টাকা। ভ্যাটের হার হলো 4 টাকা। ভ্যাট মানে হলো আমরা কোনো জিনিস কিনলে সরকারকে এটার উপর একটি ট্যাক্স দিতে হয়, নাহলে সরকার আমাদের দেশ পরিচালনা করবে কোথায়? ওনারা টাকা পাবে কোথায়? আমরা টাকা দিলে সেখান থেকেই ওনারা এই টাকাগুলো পান। তাহলে আমরা 100 টাকায় কত টাকা দিব? 4 টাকা। 1 টাকায় কত? 4 ভাগের 100 টাকা। 300 টাকায় কত? 12 টাকা। তাহলে আমি জিনিসটার দাম হলো 300 টাকা। তাহলে ভ্যাট সমান দাম পড়ছে কত? 312 টাকা। এখন আমি দোকানিকে যদি 500 টাকার একটা নোট দিই, সে আমাকে কত টাকা ফেরত দিবে? দোকানিকে দেওয়া হলো 500 টাকা, সে ফেরত দিবে কত? 500 থেকে 312 বিয়োগ করলে যা হয় কত? 188 টাকা, ঠিক আছে। এরপরে আমাদের পরবর্তী অঙ্কটি হলো একটি মুদ্রা সম্পর্কিত টাকা। দেখো, এটা হচ্ছে মিস্টার বা একজন সরকারি কর্মকর্তা, তিনি তীর্থস্থান পরিদর্শনের জন্য ভারতে যাবেন। যদি বাংলাদেশে 1 টাকা সমান ভারতীয় এত রুপি হয়, তবে ভারতীয় 3000 রুপির জন্য বাংলাদেশে কত টাকা প্রয়োজন হবে? দেখো, এখানে বলে দেওয়া আছে এইটা রুপি আর এটা হচ্ছে টাকা। তাহলে আমি 0.63 রুপির জন্য কয় টাকা দিতে হবে? 1 টাকা। 1 টাকার জন্য কত? 3000 রুপির জন্য কতটা সহজ, এটা আমরা করে ফেলি। ভারতীয় 0.63 রুপি সমান বাংলাদেশি 1 টাকা। 1 রুপি সমান হবে 0.63 ভাগের 1 টাকা। আর 3000 রুপি সমান হবে কত? 0.63 ভাগের 1 গুণ 3000 টাকা। তাহলে এটা আমরা দশমিক দশমিক উঠিয়ে ক্যালকুলেশন করে কত পাই দেখি। এখানে আমরা পেলাম, এটা আমরা অঙ্ক বলে কি দশমিকটা উঠাই দিলে এখন হবে 1, দশমিকের পরে দুইটা অঙ্ক দুইটা শূন্য। এটা আমরা একটু করে দেখি এখানে, ঠিক আছে। আমাদের ছিল কত? এটা ছিল 0.63 আর উপরে ছিল কত? 3000, ঠিক আছে। তাহলে আমরা কি করব? দশমিকটা উঠাই দেওয়ার জন্য আমরা উপরে 1 দিব, ঠিক আছে। দশমিকের উপরে দুইটা অঙ্ক, দুইটা শূন্য, শেষ। এখন এই যেটা গুণ করে যা পাবো সেটাকে 63 দিয়ে ভাগ করলে যা হবে সেই রেজাল্টটা হবে 4761.90 টাকা। তাহলে বাংলাদেশি টাকায় এত টাকা প্রয়োজন হবে 3000 টাকার জন্য, ঠিক আছে। এরপরে দেখি আর কোনো সমস্যা আছে কিনা। এরপরে হচ্ছে 15 নাম্বার। নিরিম একজন চাকরিজীবী, তার মাসিক মূল বেতন হলো 22,250 টাকা। বার্ষিক মোট আয়ের প্রথম 1,80,000 টাকা আয়কর শূন্য, পরবর্তী টাকার উপর আয়করের হার 10 টাকা হলে নিলিম কর বাবদ কত টাকা পরিশোধ করবে? এই অঙ্কটা আমি করে দিচ্ছি না, এটি তোমরা বাড়ির কাজ হিসেবে করবে।
ঠিক আছে, সব অঙ্ক যদি আমি করে দিই তাহলে কেমন হবে, এই অঙ্কটাই তোমরা নিজেরা করবা, এই 15 নম্বর অঙ্কটি তোমাদের বাড়ির কাজ থাকবে, আশা করি তোমরা এটা করে জমা দিবা। আমরা এতক্ষণ পর্যন্ত যে অঙ্কগুলো করলাম সেগুলো আবার একটু করে দেখি পুরোটা প্রথম থেকে। এটা ছিল আমাদের 8 নম্বর সমস্যা। আবার দেখো একটু পুরো অঙ্কটা আমি আস্তে আস্তে শুরু করতেছি, তোমরা এটা মানে পুশ দিয়ে দিয়ে লিখে নিবা, ঠিক আছে, দেখার সময় পুশ দিয়ে লিখে নিবা। এটি 9 নম্বর অঙ্ক, এটি হলো 10 নম্বর অঙ্ক, এটি আমি দুইভাবে করিয়েছি। এটা হলো আমাদের 11 নম্বর অঙ্ক, এটিও অন্যভাবে করা যায়, আমি শুধু একটা নিয়ম দেখিয়েছি। এরপরে আমাদের হলো এটা গড়ির অঙ্ক, এই অঙ্কটা আমি দুইটি পদ্ধতি করিয়েছি, এটা হলো প্রথম পদ্ধতি আর এটা হলো দ্বিতীয় পদ্ধতি, ঠিক আছে। এটা আমি বিকল্প লিখে রাখি, না হলে আবার অনেকে বুঝবে না, বিকল্প পদ্ধতি, ঠিক আছে। এটা হলো বিকল্প পদ্ধতি, এটা আমি করলাম। এই কাটাকাটিটা কিন্তু এই অংশের কাটাকাটিটা আমি কোথায় দেখিয়েছিলাম, এখানে দেখিয়েছিলাম। ঠিক আছে, তারপরে এটা ব্যবহার করবা। এরপরে হলো যে আমাদের 13 নম্বর অঙ্কটা আমি করিয়েছি, এটার অঙ্কটা 14 নম্বর অঙ্কটা করিয়েছি এবং 15 নম্বর অঙ্কটা তোমাদের বাড়ির কাজ হিসেবে দিয়েছি। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা আজকের ক্লাসটি বুঝতে পেরেছো। তোমরা যদি বুঝতে পারো তাহলে আমাদের সার্থকতা। আগামী ক্লাসে আবার দেখা হবে, সেই পর্যন্ত সকলে ভালো থাকো, সুস্থ থাকো, এই আশাবাদ ব্যক্ত করে আজকের ক্লাস এখানে শেষ করছি। তোমাদের সকলকে ধন্যবাদ।